নীলা ভিলেজাম অজপাড়াগাঁয়ে একটি পরিত্যক্ত বাড়ি, যে বাড়ির সীমানে কেউ দিনের বেলা আসতেও ভয় পায়। এই বাড়িতে 10 বছর আগে মারা যাওয়া একটি ভয়ঙ্কর আত্মার বসবাস। কিন্তু সেই বাড়িতে একদিন এক লেখকের আগমন ঘটে। তো এই বাড়িতে আসলেই কোনো আত্মা আছে নাকি অন্য কোনো রহস্য রয়েছে? আজ এক্সপ্লেন করবো 2023 সালে মুক্তি পাওয়া নীলা ভিলেজাম নিয়ে। এটি একটি মালায়ালাম মুভিটি নেওয়া হয়েছে 1964 সালে লেখক ভাইকা মোহাম্মদ বশিরের বাস্তব অভিজ্ঞতার উপরে। এটি একটি সত্যিকারের ঘটনা। যখন 1964 সালে লেখক সেই বাড়িতে গিয়েছিল, মুভির শুরুতে আমাদেরকে বিশাল একটি বাড়ি দেখানো হয়। অনেকদিন ধরে এই বাড়িটি পরিত্যক্ত। সেখানে মাঝরাতে এক লোক চাদর মুড়িয়ে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে কুয়োর পাশে একটি সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পায়। মেয়েটি লোকটিকে দেখা মাত্র একটা দমকা বাতাসে লোকটা পড়ে যায়, আর সাদা শাড়িটা উঠতে উঠতে কুয়োর ভিতরে চলে যায়। লোকটা কোন রকম সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে বশির নামে একজন লোককে দেখানো হয়। এই সেই বিখ্যাত লেখক। বশির গ্রামে এসে যখন রিস্কাওয়ালাকে ওই বাড়ির সামনে থামতে বলে, তখন রিস্কাওয়ালা ও গ্রামের মানুষ অবাক হয়ে যায়। বশির এসবের দিকে তেমন একটা খেয়াল করে না। লেখক বাড়িতে ঢুকে চারপাশটা ভালো করে দেখে। এরপর কুয়োর কাছে গিয়ে ভেতরে একটা পাথর ছুঁড়ে মারে, আর অপরদিকে রিস্কাওয়ালা জিনিসগুলো রেখে সেখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে যায়। এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি ছিল না, তাই লেখক কোনো উপায় না পেয়ে একাই সে ঘর পরিষ্কার করে নিজে থাকার ব্যবস্থা করে। এরপর সে হাতে বের হলে বাজারে তার সাথে পোস্টম্যানকে দেখা হয়। বশি তাকে বলে, আমার কোনো চিঠি আসলে আমার বাসায় দিয়ে আসবেন। পোস্টম্যান ঠিকানা জিজ্ঞাসা করে, স্যার কোথায় উঠলেন? কিন্তু বশির ঠিকানা বলতেই পোস্টম্যানের মুখে ভয়ের ছাপ। এরপর বশির একটি খাবার হোটেলে গিয়ে চা অর্ডার করে। তখন দোকানদারের সাথে কথা বলতে বলতে কিছু অ্যাডভান্স দিয়ে দেয়। বশি কারো মাধ্যমে জানতে পেরেছিল তারা বাসায় খাবার দিয়ে আসে। দোকানদার প্রথমে বেশ খুশি হয়, কিন্তু বাড়ির নাম ভার্গবী নিলাম জানার পর সেখানে না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা করে। লেখক বশি বিষয়টি বুঝতে পারে, তাই সে বলে, ঠিক আছে, আমি নিজে এসে খেয়ে যাব। তখন আমরা সেখানে নানুকুটা নামে একটি লোককে দেখতে পাই। সে ভার্গবী নিলাম এই নামটা শোনার পর তার কথাগুলো মন দিয়ে শুনছিল। এরপর বশি পাশে একটি ছাত্রাবাসে যায়। সেখানে তার বন্ধুরা থাকতো, কিন্তু সেখানে তার বন্ধুর মামা তাকে না চিনতে পেরে ভেতরে ঢুকতে দেয় না। তখন বশিরের বন্ধুরা এসে তাকে ভেতরে ঢুকতে বলে। ওই সময় বশি তার বন্ধুদের বলে, তোরা 2 মাস থেকে এখানে যা করতে পারিসনি আমি তা 2 দিনে করেছি। আমি যেখানে উঠেছি সেখানে এখনো কিছু রুম ফাঁকা আছে, চাইলে তোরা আমার সাথে থাকতে পারিস। তখন তারা সবাই ভাবতে থাকে বশি আবার এখানে বাসা পেল কোথায়। তখন তাদেরই মধ্যে একজন মজা করে বলে, এটা ভার্গবী নিলাম বাড়ি নয় তো? বশি বলে, হ্যাঁ। এটা শুনে তো সবার মুখ শুকিয়ে যায়। তখন তাদেরই মধ্যে একজন বলে, তুই কি ওই বাড়ি সম্পর্কে কিছু জানিস? বশি বলে, কেন, কি হয়েছে? 10 বছর আগে ওই বাড়িতে ভার্গবী নামে একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। ভার্গবীর আত্মা এখনো সেখানে ঘুরতে দেখা যায়। সেখানে কেউ থাকতে পারে না। বশি তাদের কাছে ভার্গবীর মৃত্যুর কারণ জানতে চায়। বন্ধুরা বলে, ভার্গবী ছিল অত্যন্ত সুন্দরী এবং খুব সুন্দর নাচতো। তার বাড়ির পাশেই ছিল শশী কুমার নামে একটি গায়কের বাড়ি। শশী কুমারের সাথে ভার্গবীর প্রেম ছিল, কিন্তু হঠাৎ একদিন শশী কুমার গ্রাম ছেড়ে চলে যায় এবং সে নাকি ওইখানে বিয়ে করে ফেলেছিল। আর এটা শোনার পর ভার্গবী কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কুয়োর পাশে শশী কুমারের একটি চিঠিও ছিল। এরপর থেকে ভার্গবী ছেলেদের ঘৃণা করে। এবার বশিরকেও তার বন্ধুরা সেখানে যেতে বারণ করে, কিন্তু লেখক তো কোনো কথাই শুনে না। বশি সেই বাড়িতে এসে কুয়ার কাছে এসে বলে, ভার্গবী, আমি তোমার সম্পর্কে জানতাম না, তাই সকালে কুয়াতে পাথর ছুঁড়ে মারার জন্য আমি দুঃখিত। আমি একজন খুবই সাধারণ লেখক। আমার কাছে যা টাকা জমা ছিল সব টাকা দিয়ে আমি 2 মাসের জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছি। এই দুনিয়াতে না আমার কেউ আছে, না আমার যাওয়ার মতো আর কোনো জায়গা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাড়িতে থাকবো। বসে কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভেতরে চলে যায়। লেখক একটু পর গোসল করতে আসলে আবারও ভার্গবীকে উদ্দেশ্য করে বলে, তুমি নিজেকে কেন শেষ করে দিলে বলো তো? যদি তুমি বেঁচে থাকতে তাহলে কেউ হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসতো। তখন আমরা দেখতে পাই কুয়োর অপর পাশে ভার্গবী আত্মা লেখকের সব কথা শুনছিল। এরপর লেখক নিজের মনে লিখতে বসলে লেখা ভালো না হলে ভার্গবীকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর সাথে সাথে যে ল্যাম্পটি নিভে ছিল সেটার আলো আবারও জ্বলে ওঠে। পরের দিন সকালে বসে নাস্তা করতে গেলে সবাই যেন তার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো মনে করেছিল লেখককে ভার্গবী আত্মা এতক্ষণে মেরে ফেলেছে। দোকানদার তাকে অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কালকে কিছু হয়েছিল? তখন লেখক তাকে বলে, অনেক ভালো ঘুম হয়েছিল। দোকানদার তাকে বলে, গত বছর এমএন স্যারের বোন সেখানে থাকতে গিয়েছিল, কিন্তু সেখানে এক রাতও থাকতে পায়নি। বসি তাকে জিজ্ঞাসা করে, এই এমএন স্যার কে? দোকানদার বলে, সে হলো ভার্গবীর মামাতো ভাই। তার সাথে ভার্গবীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভার্গবী তো অন্য একজনকে ভালোবাসতো। একটা পাগলে পাল্লায় পরে সে আত্মহত্যা করে। এরপর দোকান থেকে নাস্তা করে বের হওয়ার সময় সেই নানুকুট্টান লোকটির সাথে দেখা হয়। লেখক বাড়ি এসে ভার্গবীকে উদ্দেশ্য করে বলে, ভার্গবী, আমি যদি তোমার জীবন কাহিনী নিয়ে গল্প লিখি তাহলে কেমন হয়? তবে লোকে যে বানর গল্প বলে তা নয়, আমি তোমার জীবনের সত্য কাহিনীগুলো লিখবো। এরপর লেখক লিখতে বসলে নিচ থেকে কিছু একটা শব্দ পায়। সে দেখে একটা রুম থেকে আওয়াজ আসছে। সে সেদিকে গেলে দেখে একটি রুমে জানালা ভেঙে কেউ একটি লাঠি দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করছিল। তারপর বসে রুমের তালা খুলে সেখানে
সেখানে প্রবেশ করে। সেখানে একটি সিন্দুক ছিল আর সিন্দুকটি খুলে দেখে সেখানে ভার্গাবীর একটি ছবি আছে। লেখক বুঝতে পারে এটাই ভার্গাবী দেবী। কি সুন্দরী না তার চেহারা। লেখক বুঝতে পারে এটা ভার্গাবী রুম ছিল। জানালা খুললে সেখানে একটি ঘর দেখা যায়। লেখকের আর বুঝতে বাকি থাকে না এটা শশী কুমারের ঘর ছিল। এরপর রাতে যখন বসে ঘুমিয়েছিল তখন চাদর মুড়িয়ে দেওয়া এক লোক বাড়ির ভেতরে আসে। লোকটি সেখানে ভার্গাবীকে সাদা শাড়ি পরে বসে থাকতে দেখে আর সে ভয় পেয়ে সেখানে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে লেখক নিচে আসলে দেখে লোকটি তার গলায় গামছা সরানোর চেষ্টা করছিল। মনে হচ্ছিল কেউ যেন তার গলা টিপে ধরেছে। সেই লোকটিকে নিজের ঘরে এনে পানি খেতে দেয় আর জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন লোকটি তাকে বলে আমার নাম পারিকান্তি, আমি এই গ্রামে কাজে খুঁজে এসেছি, কিন্তু বাইরে আপনার স্ত্রী আমাকে চোর ভেবে গলা টিপে ধরেছিল। লেখক ব্যাপারটা বুঝতে পারে। ভার্গাবীর ব্যাপারে লেখক কিছুই বলে না। এরপর লেখক বাইরে এসে ভার্গাবীকে বলে পারিকান্নিকে বাসায় থাকতে দাও, সে খুব সহজ সরল একজন মানুষ। এমনি তো বাসায় আমি একা থাকি, যদি পারিকান্নি থাকে তাহলে আমি একজন সঙ্গী পাবো আর তার সাহায্যে আমি বাগান এবং কুয়া দুইটাই পরিষ্কার করতে পারবো। তো পরের দিন সকালে লেখক ও পারিকান্নি একসাথে কাজ শুরু করে। হঠাৎ বসি পারিকান্নির চিৎকার শুনে তার কাছে গেলে কোনো দানা পাখিদের কেউ তাকে মারার চেষ্টা করছে, কিন্তু লেখক বাইরে গিয়ে কাউকে দেখতে পায় না। তো পরের দিন লেখক পারিকান্নিকে পাঠায় তার বন্ধুদের ছাত্রাবাসে, কিন্তু মামা এখানে পারিকান্নিকে চোর ভেবে শক্ত করে ধরে। এরপর সবাই এসে তাকে থামায়। পারিকান্নি বসে চিঠি তার বন্ধুর কাছে দেয়। চিঠিতে লিখে দিয়েছে সে কুয়াটি পরিষ্কার করার জন্য কিছু দড়ি চায়। এরপর দড়ি নিয়ে আসার পর পারিকান্নি লেখকের কাছে বলে ওই দিন গেটের বাইরে যে গলা টিপে ধরেছিল সে আর কেউ নয় বরং নোলানের মামা। এই কথা শুনে লেখক বেশ অবাক হয়। লেখক পারিকান্নিকে কুয়োর ভিতরে নামতে বলে, কিন্তু কুয়োটি দেখে পারিকান্নি অনেক ভয় পেয়ে যায়। সে কিছুতে এই কুয়োর মধ্যে নামবে না। তাই লেখক নিজে থেকে পরিষ্কার করা শুরু করে আর উপর থেকে পারিকান্নি শক্ত করে দড়িটি ধরে রাখে, কিন্তু হঠাৎ হাঁচি আসলে তার হাত থেকে দড়িটা ফসকে যায়। পারিকান্নি উপর থেকেই লেখককে ডাকতে থাকে, কিন্তু লেখকের আর কোনো সারা শব্দ নেই। এরপর সে ম্যাডাম ম্যাডাম বলে সারা বাড়িতে ডাকে, কিন্তু সম্পূর্ণ বাড়িতে আর কেউ না থাকাতে সে তার বন্ধুদের কাছে যায়। তার বন্ধুদের কাছে গিয়ে জানা লেখক কুয়োতে পড়ে মারা গিয়েছে। আমি ম্যাডাম বলে ওনার স্ত্রীকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু বাড়িতে কোনো সারা শব্দ পাইনি। তখন তার অবাক হয়ে যায়, বশিরের স্ত্রী আসলো কোথা থেকে, তুমি এসব কি বলছো, তুমি কি তাকে দেখেছো? পারিকান্নি বলে প্রথম দিন রাতেই দেখেছিলাম, কিন্তু এরপর শুধুমাত্র শব্দ শুনেছি। তখন তাদের মধ্যে একজন বলে আরে বোকা, এটা ছিল ভার্গাবী, ম্যাডামের আত্মা লেখকের স্ত্রী নয়। তুমি যাকে দেখেছো সে ওই বাড়িতে 10 বছর আগেই মারা গিয়েছে। এই কথা শোনার পর পারিকান্নি নিজে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে সে ভয়ে চমকে ওঠে, দেখে লেখক তার পাশেই বসে আছে। এরপর বসে সবাইকে জানায় আমার সবকিছু ঝাপসা ঝাপসা মনে আছে। আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কেউ আমাকে একজন উপরে তুলে নিচ্ছে আর পানির উপরই আমি আমার নিঃশ্বাস ফিরে পাই। আর যখনই আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে কুয়ার পাশে পাই। এই কথা শুনে পারিকান্নি আরো ভয় পেয়ে যায়। সে বশিরকে বলে মাফ করবেন স্যার, আমি আর ওই বাড়িতে কাজ করব না। লেখক আবার একা হয়ে যায়। লেখক বাড়ি ফিরে এসে ভার্গাবীকে উদ্দেশ্য করে বলে ভার্গাবী, আমি আর তুমি আবার একা হয়ে গেলাম। এই একাকিত্ব জীবন আর ভালো লাগে না। আমার স্ত্রীও মারা গেছে অনেক বছর হলো, এখনো আমি তার ছবি আর চুলগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এসব দেখে লেখকের মন আবারও খারাপ হয়ে যায়। লেখক বলে আজ আমি একাকিত্ব জীবনের উপর সত্যি বিরক্ত হয়ে গেছি, এখন আর আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। তাই সে সিদ্ধান্ত নিয়ে সে আত্মহত্যা করবে। লেখক এরপর সাগরের পাড়ে যায়। আত্মহত্যার জন্য সাগরে নামলে সেখানে একটি মেয়ের ছায়া দেখতে পায় আর চারপাশে ছিল নীল আলোতে পরিপূর্ণ। মেয়েটি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। লেখক বুঝতে পারে ভার্গাবী তাকে এই কাজটি করতে বারণ করছে আর তার গল্পটি শেষ করতে বলছে। তাই লেখক বাসায় এসে ভার্গাবীর বক্স থেকে তার ছবি বের করে আর টেবিলের উপরে রেখে পুনরায় আবারও গল্পটি লিখতে শুরু করে। একসময় বসে নুপুরের শব্দ শুনতে পায়, তখন বাহিরে অনেক বাতাস বইতে থাকে। এরপর লেখক জানালার পাশে গেলে ভার্গাবীকে দেখতে পায়। এই প্রথমবার সে ভার্গাবীকে দেখলো। এবার বশিরের মনে কেমন যেন ভয় বেড়ে যায়, কিন্তু বসি নিচে এসে কাউকে দেখতে পায় না। এরপর উপরে আসলে সে দেখে ভার্গাবী তার লেখা গল্প দুটি পাতা পড়ে ফেলেছে। বশির এখানে বুঝতে পায় যে হয়তো এই লেখাতে কোন রকম ভুল আছে। লেখক সেখানে এক টুকরো খবরের কাগজ পায়, যেখানে লেখা ছিল লখনৌ 2nd ক্লাসের অ্যাপার্টমেন্টে একটি অপরিচিত লাশ পাওয়া গেছে। লাশের বয়স আনুমানিক 35 বছর। তার পকেটে চুল পাওয়া যায় আর ধারণা করা হয় প্রেমের ব্যর্থতার কারণে আত্মহত্যা করেছে। লেখক ভার্গাবীকে উদ্দেশ্য করে বলে এই খবরের সাথে সে কিভাবে জড়িত। লেখক সেখানে একটা চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল প্রিয় ভার্গাবী, তোমাকে আমি কত ভালোবাসি কেন বুঝতে পারছো না। আমি কখনো চিন্তা করতে পারিনি তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকবে। তোমাকে আমার করার জন্য আমার যা যা করা প্রয়োজন তাই আমি করব। এই কথাটা সবসময় মনে রাখবে। তোমার নানু কুট্টান। তো বশির এই নানু কুট্টান সম্পর্কে জানার জন্য তার বন্ধুদের কাছে যায়। তখন তার বন্ধুরা বলে নানু কুট্টান একজন বদমেজাজি এবং জেদ্দি ব্যক্তি। সে কালো জাদুতে বিশ্বাসী ছিল। আর ভার্গাবী সম্পর্কে জানতে হলে তার দুই বান্ধবী সুমা এবং লতার কাছে যেতে হবে। তারা লেখককে তাদের একটা ছবি দেখায়, যেখানে ভার্গাবী ও শশী কুমারের ছবি ছিল, কিন্তু শশী কুমারের ছবিটি কলম দিয়ে দাগানো ছিল। ভার্গাবী শশী কুমারকে অনেক ভালোবাসত, কিন্তু শশী কুমার তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপর লেখক ভার্গাবীর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ভার্গাবীর মৃত্যুতে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু তার মা বলে ভার্গাবীর পাশে শশী কুমারের চিঠি ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তখন বসে ভার্গাবীর মাকে বলে চিঠিটা কি আমি দেখতে পারি? ভার্গাবীর মা বলে সেই চিঠিটা নানু কুট্টান নিয়ে গিয়েছে। বসি
সব তথ্য পেয়ে আবারও বাসায় এসে গল্প লিখতে বসে, কিন্তু বাইরে থেকে কিছু একটা শব্দ পেয়ে জানালার কাছে গিয়ে দেখে নিচে চাদর মুড়ি দিয়ে কেউ একজন সরে যাচ্ছে। কিন্তু বিষয়টি কি হচ্ছে সেটা বোঝার জন্য লেখক সেই দিকে তাকালে কেউ একজন তার দিকে ধারালো ছুরি মারে। লেখক বসির একটুর জন্য বেঁচে যায়। পরের দিন সকালে ছুরি নিয়ে লেখক খাবার দোকানদারকে সেই ছুরিটি দেখায়। দোকানদার বলে এই ছুরিটা এখন এখানে হয় না। দোকানদার আরো বলে গল্প কত দূর এলো। লেখক বলে এই তো শেষের পথে। আর সে আত্মহত্যা করেনি, কেউ তাকে মেরে ফেলেছে। আর আমরা দেখি নানুকুটার নামে সেই লোকটি চুপিসারে লেখকের এই কথাগুলো শুনছে। এরপর রাতে লেখকের গল্প লিখতে লিখতে ল্যাম্পে কেরোসিন শেষ হয়ে যায়। তাই সে ভার্গাভীকে বলে তোমার গল্প প্রায় শেষ, আমি কেরোসিন নিয়ে এসে পুরো গল্পটা তোমাকে পড়ে শোনাবো। এরপর বসি তার বন্ধুদের কাছে কেরোসিন আনার জন্য যায়। তখন তাকে মজা করে বলে যে তোমার এত দূর আসার কি দরকার ছিল, ভার্গাভীকে বললেই তো হতো। এরপর বসিকে কেরোসিন দিলে লেখক আবারও বাড়ি ফিরে আসে। লেখক তো বাড়ি আসার পর তার রুমের দিকে তাকালে পুরোই অবাক হয়ে যায়। তার রুমের চারপাশ থেকে নীল আলো ছড়াচ্ছে। লেখক ভার্গাভীকে ধন্যবাদ জানিয়ে আবার লেখা শুরু করে। এতদিন পর লেখকের সম্পূর্ণ গল্পটি লেখা শেষ হয়। লেখক গল্প শেষ করে কুয়ার পাশে বসে ভার্গাভীকে গল্প শোনায়। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই শশীকুমার তার ঘরে গান গাচ্ছিল। সেই সুরে তালে ভার্গাভী নৃত্য করছে। পরদিন ভার্গাভী তার দুই বান্ধবীকে নিয়ে শশীকুমারের বাসায় যায়, কারণ কালকে তাদের কলেজে অনুষ্ঠান আছে। তাই ভার্গাভী শশীকুমারকে তাদের কলেজে গান গাইতে বলে। শশীকুমারও খুশি মনে রাজি হয়ে যায়। তো অনুষ্ঠানের দিন নানুকুটান সৌমালতা ও ভার্গাভীকে কলেজে নিয়ে যায়। অনুষ্ঠানে ভার্গাভী তার নাচের মাধ্যমে সবার মন জয় করে নেয়। অনুষ্ঠান শেষ হলে দেখা যায় নানুকুটান কয়েকজন ছেলেকে ধমকাচ্ছিল। সে সবাইকে ভার্গাভী থেকে দূরে থাকতে বলে। অপরদিকে ভার্গাভী শশীকুমারের সাথে বাড়ি চলে যায়। বিষয়টা নানুকুটানের মোটেও ভালো লাগেনি। রাতে সবাই ঘুমিয়ে গেলে ভার্গাভী ঘর থেকে বেরিয়ে আসে। দেখা যায় বাড়ির পাশের দেওয়ালটির সামনে এসে সে দাঁড়ায়। আর অপর পাশে ছিল শশীকুমার। আজ ভার্গাভী তার মনের কথা শশীকুমারকে বলে, আর শশীকুমারও তার মনের কথা জানায়। তারা সারা রাত সেই দেওয়ালের পাশে গল্প করে কাটিয়ে দেয়। আর সেই দেওয়ালের উপর দিয়ে চিঠির মাধ্যমে তাদের ভালোবাসা আদান প্রদান করতে থাকে। ভার্গাভীর বাড়িতে পাপ্পু নামে একজন কাজের লোক ছিল। ভার্গাভী পাপ্পুর সাহায্যে শশীকুমারের কাছে নানা রকমের খাবার পাঠাতো। সবসময় প্যাকেটে ভার্গাভী তার নামের প্রথম অক্ষর লিখে দিত। এভাবেই ভার্গাভী ও শশীকুমারের মধ্যে ভালোবাসা আরো গভীর হতে থাকে। হঠাৎ একদিন নানুকুটান তার এয়ারগান ঠিক করছিল। গান দিয়ে তাক করতে গেলে দেখে দেওয়ালের উপর একটা কাগজ রাখা। সে দেখে এটা ভার্গাভীর পক্ষ থেকে শশীকুমারের জন্য একটা প্রেমপত্র। এটা দেখে তো নানুকুটানের মাথা একদম খারাপ হয়ে যায়। সে এবার সোজা শশীকুমারের কাছে চলে যায়। তাকে বলে তুমি তো এই ঘরে একাই থাকো, আর এই ঘরটি তো বেশ ছোট, নিশ্চয়ই তোমার থাকতে খুবই অসুবিধা হয়। তুমি বরং আমার বাড়িতে আসো, আমার বাড়িটি বেশ বড়। ঠিক তখনই পাপ্পু ভার্গাভী দেওয়া কলা নিয়ে শশীকুমারের কাছে আসে। পাপ্পু সেখানে নানুকুটানকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। পাপ্পু কোন রকম ভাবে তার হাতে প্যাকেটটি দিয়ে চলে যায়। শশীকুমার কথাটি পাল্টানোর জন্য বলে এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা হয় না। এরপর নানুকুটান সেখান থেকে সরাসরি ভার্গাভীর মায়ের কাছে যায় আর গিয়ে ভার্গাভীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ভার্গাভীর মা বলে সে এখনো পড়াশোনা করছে, তারপর আমি তার সাথে কথা বলে জানাবো। সেই সময় কোনো কারণ ছাড়াই নানুকুটান পাপ্পুর উপর রেগে ধাক্কা দেয়। সাথে সাথে ভার্গাভী সেখানে পাপ্পুকে নিচে পড়ে থাকতে দেখে আরো রেগে যায়। ভার্গাভী বলে পাপ্পুকে এখানে রেখেছি বাইরের লোক এসে মেরে যাওয়ার জন্য নয়। নানুকুটান বলে কথা সামলে বলো, তুমি আমার হবু স্ত্রী। কিন্তু ভার্গাভী জানায় আমি তোমাকে কখনই বিয়ে করব না, কারণ আমি তোমাকে খুব অপছন্দ করি। পরের দিন ভার্গাভী শশীকুমারকে বিষয়টি জানায়। এদিকে দেখা যায় নানুকুটান ভার্গাভী টেবিলে একটা চিঠি রেখে চলে যায়। আর যাওয়ার সময় ভার্গাভীর মায়ের কাছে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। বাসায় আসার পর ভার্গাভী নানুকুটানের সেই চিঠিটি পায়। আর এটা সেই চিঠি যেটা লেখক বক্সের মধ্যে পেয়েছিল। এরপর দেখা যায় রাতে শশীকুমার তার এক বন্ধুর সাথে হাঁটছিল। তাদের কথায় বোঝা যায় তারা কোনো এক সংগঠনের সদস্য। আর কোনো কারণে পুলিশ তাদেরকে খুঁজছিল। তখন শশীকুমার বলে আমি আমার আগের জীবন থেকে ফিরে আসতে চাই, এখানে আমি আমার নতুন জীবন শুরু করব। তার সঙ্গী বলে তুমি এখানে নিরাপদ আছো, কিছুদিন এখানেই থাকো। তাদের কথা শেষ হলে তার সঙ্গী সেখান থেকে চলে যায়। কিন্তু শশীকুমার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় কেউ তার উপরে হামলা করে। সে লুকিয়ে কোন রকম ভাবে সেখান থেকে তার ঘরে ফিরে আসে। পরের দিন সকালে শশীকুমার ভার্গাভীকে বলে আমাকে লখনৌ যেতে হবে, সেখানে গেলে সব পরিস্থিতি বুঝতে পারবো। আর 6 মাস পরে এসে তোমাকে বিয়ে করে সেখানে নিয়ে যাব। কিন্তু ভার্গাভী বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। ভার্গাভী যেন নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না। সে শশীকুমারকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর অপর পাশে আমরা দেখতে পাই নানুকুটান লুকিয়ে এসব কথা শুনছিল। সেই রাতে শশীকুমার ভার্গাভী থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে যায়। স্টেশনে পৌঁছে টিকিট কাটতে যাবে, তখন সেখান থেকে পেছন থেকে নানুকুটান এসে ডাক দেয়। সে তাকে বলে সে দিল্লি যাচ্ছে ইন্টারভিউ দিতে। তার সাথে তার এক বন্ধু যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখন আর যাচ্ছে না। আমার সাথে টিকিটটি রয়েছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। ভার্গাভী দেওয়া একটা প্যাকেট দিয়ে বলে এটা তোমার জন্য ভার্গাভী পাঠিয়েছে। শশীকুমার সেই বিশেষ চিহ্ন দেখে বুঝতে পারে এটা ভার্গাভী দিয়েছে। তাই শশীকুমার নানুকুটানের কথায় রাজি হয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভেতরে দেখা যায় শশীকুমার ভার্গাভী দেওয়া কলা খেলে তার অনেক খারাপ লাগতে শুরু করে। তখন শশীকুমার নানুকুটানের কাছে পানি চাইলে সে পানি না দিয়ে হাসতে থাকে। আর তাকে সেই অবস্থায় জোর করে শুয়ে দিয়ে সেখান থেকে নিজের ও শশীকুমার জিনিসপত্র নিয়ে ট্রেন থেকে নেমে যায়। ট্রেন চলতে চলতে একসময় লখনৌ পৌঁছে যায়। এদিকে সময় যেতেই থাকে, কিন্তু ভার্গাভী শশীকুমারের কোনো চিঠি পায় না। শশীকুমারের জন্য ভার্গাভীর চিন্তা বাড়তেই থাকে। কিন্তু এতদিন কোনো চিঠি না আসার কারণে সে পাগলের মতো হয়ে যায়। একদিন নানুকুটান আবারও আসে বিয়ের প্রস্তাব
প্রস্তাব নিয়ে। কিন্তু ভার্গবী বলে আমি মনে প্রাণে শশী কুমারকে ভালোবাসি, তাকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। হঠাৎ এক রাতে একটা দুঃস্বপ্ন দেখে ভার্গবীর ঘুম ভেঙে যায়। এরপর সে সেই জায়গায় আসে যেখানে দাঁড়িয়ে সে এবং শশী কুমার সারা রাত গল্প করত। সে শশী কুমারের উদ্দেশ্যে বলে আমি হয়তো অপেক্ষা করতে করতে একসময় মরেই যাব। কিন্তু তখনই সেখানে নানুকুট্টান বলে তোমার তার জন্য অপেক্ষা করতে হবে না, আমি তো আছি। ভার্গবী বলে বাড়িতে এখন কেউ নেই, তুমি কাল সকালে এসো। নানুকুট্টান ভার্গবীকে জানায় আমি তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার শশী কুমারের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি শশী কুমারকে কলার মাধ্যমে বিষ খেয়ে মেরে ফেলেছি। এটা শুনে ভার্গবী সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আকাশে হঠাৎ মেঘের সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আকাশে মেঘের সাথে ভার্গবীর জীবনে এক মুহূর্তে অন্ধকার নেমে আসে। তখন নানুকুট্টান বলে তোমার শশী কুমারের জন্য কেঁদে আর কোনো লাভ নেই, এখন তুমি আমার সাথে থাকতে পারো। তখন ভার্গবী রাগে বসে নানুকুট্টানকে একটা চড় মারে। এর ফলে নানুকুট্টানের ইগো হাট হয়ে যায়। প্রচন্ড রাগে ভার্গবী চুলি মুঠি ধরে সোজা নিয়ে যায় কুয়োর পাশে। ভার্গবী কোনো কিছু বোঝার আগে উপর থেকে তাকে নিচে ফেলে দেয়। তো এরপর গল্প বর্তমান সিনে দেখানো হয়। বসি ভার্গবীকে জিজ্ঞাসা করে গল্প ঠিক আছে তো? তখন পাশের দলে বসে থাকা নানুকুট্টান বলে ওই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তুমি আগে এটা বলো কখন বুঝতে পেরেছিলে আমি ভার্গবী ও শশী কুমারকে মেরেছি? বসি বলে আমি শুধু অনুমান করে লিখেছি, প্রথমে ভেবেছিলাম আমার বন্ধুর মামা খুনি, কিন্তু দোকানদারের কথা শুনে তোমার উপর সন্দেহ হলো। নানুকুট্টান বলে সব ঠিক আছে, শুধু দুই একটা জায়গায় ভুল হয়েছে। বসি বলে কোথায় ভুল হয়েছে আমাকে বলে দিন, আমি সেই ভুলটি ঠিক করে পাবলিশ করে দেই। নানুকুট্টান বলে বেঁচে থাকলেই তো পাবলিশ করতে পারবে, আমি তোমাকে 3 টুকরো করে তোমার জিনিসপত্র সহ এই কুয়াতে ফেলে দিব, এরপর এই সম্পূর্ণ বাড়িটি ভেঙে গুড়িয়ে ফেলবো। বসি বলে তোমার যদি এই গল্পতে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি নিয়ে যেতে পারো। তখন নানুকুট্টান গল্পের পৃষ্ঠাগুলো কুয়োর ভিতরে ফেলে দেয় আর বলে এই সম্পূর্ণ গল্পতে তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, এখন তো তোমাকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। নানুকুট্টান আরো বলে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। এবার নানুকুট্টান সেই গল্পের ভুলগুলো বলে। ওই দিন শশী কুমার বিষ খাওয়ানোর পর মারা যায়নি, তাকে আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। এরপর নানুকুট্টান বসির উপর হামলা করে বসে। তার হাতে ছুরি দেখে বুঝতে পারে সেদিন বসির উপর সেই হামলা করেছে। এরপর তাদের দুজনের মধ্যে বেশ লড়াই চলতে থাকে। এর মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের দেখানো হয় এসব ভার্গবী জানালা দিয়ে দেখছিল। নানুকুট্টান বসিকে কুয়োতে ফালাতে গেলে সেই পা পিছলে কুয়োতে পড়ে যায়। লেখক নিজেকে কোন রকম ভাবে বাঁচিয়ে নানুকুট্টানকে বাঁচানোর জন্য নিচে দড়ি ফালায়, কিন্তু ভার্গবী তার শাড়ি দিয়ে নানুকুট্টানের পা পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে নানুকুট্টান মারা যায়। ভার্গবী যেন এই দিনের অপেক্ষা করছিল। এরপর দেখানো হয় কুয়ো থেকে নীল আলোর সাথে লেখকের গল্পগুলো সেখান থেকে উঠে আসছে।